আসসালামু আলাইকুম। দ্বিতীয় অধ্যায়ের যশোর বোর্ড 2023-এর এবার আমরা প্রশ্নের সমাধান করব। তো তাহলে চলো আমরা আমাদের উদ্দীপকটা একটু দেখে নিই। তো এখানে যেহেতু গ্রাফ থেকেই এই উদ্দীপক মানে গ্রাফটাই এই উদ্দীপকের অংশ, তাহলে আমরা এখান থেকে কী জিনিস দেখতে পাচ্ছি খেয়াল করো যে এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, যেই গ্রাফের মোট 5টা অংশ। একটা হচ্ছে আমাদের এবি অংশ, আর একটা হচ্ছে আমাদের বিসি অংশ, সিডি অংশ, ডিই অংশ, ইএফ অংশ। তাহলে আমরা এই গ্রাফের মোট 5টা অংশকে এখানে দেখতে পাচ্ছি এবং এই প্রত্যেকটা অংশেরই কিন্তু ইন্ডিভিজুয়াল একটা মানে গুরুত্ব রয়েছে, একটা ব্যাখ্যা রয়েছে। তো সেগুলো আমরা আমাদের প্রশ্নের অ্যান্সারে আলোচনা করব। বাট আপাত দৃষ্টিতে যেটা তোমাদেরকে মেনশন করতে চাই যে আমাদের এই গ্রাফটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 20°C। তার মানে আমাদের এই গ্রাফটা শুরুই হয়েছে 20°C তাপমাত্রা থেকে স্টার্ট করেছি আমরা। তো আমরা দেখতে পাচ্ছি যে 50°C তাপমাত্রায় একটা আনুভূমিক রেখা পাওয়া যাচ্ছে, বিসি রেখা। তাহলে তুমি বলতে পারো যে যেই বস্তু নিয়ে আমরা কাজ করছি ওই বস্তুর গলনাঙ্ক 50°C, মানে 50°C তাপমাত্রায় গেলে বস্তুটি আস্তে আস্তে গলে যাবে। আবার এখানে পাচ্ছি আমরা 150°C আর একটা তাপমাত্রা, যেই তাপমাত্রায় আমরা আর একটা আনুভূমিক রেখা পাচ্ছি, যেই রেখাটা হচ্ছে ডিই রেখা। তাহলে এটাকে বলা হবে এই বস্তুটির স্ফুটনাঙ্ক। তাহলে ওভারঅল আমরা কি ডিসিশন পাচ্ছি এই গ্রাফ থেকে, যে এইটা একটা সাধারণ পদার্থ যার 3টা অবস্থা রয়েছে, কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা। নাম্বার 2, এই গ্রাফের মোট 5টা অংশ রয়েছে। এবং নাম্বার 3, এই গ্রাফের স্টার্টিং পয়েন্ট 20°C এবং 50°C তাপমাত্রায় 50°C তাপমাত্রা হচ্ছে গ্রাফটির বা গ্রাফটির না বস্তুটির গলনাঙ্ক, এবং 150°C তাপমাত্রা হচ্ছে বস্তুটির স্ফুটনাঙ্ক। তো আমরা এভাবে এই বস্তুগুলোকে সহজেই চিনতে পারবো তাপমাত্রার ভিত্তিতে যে কোনটা তার গলনাঙ্ক, কোনটা তার স্ফুটনাঙ্ক। গ্রাফ আমাদেরকে সেই তথ্যগুলো দিচ্ছে। ভালো কথা। সো আমরা উদ্দীপকটুকু একটু বুঝে নিলাম। এবারে চলো আমরা ফিরতেছি আমাদের নেক্সট পার্ট। আচ্ছা, খেয়াল করো এখানে প্রথম কোশ্চেনে কি বলতেছে দেখো, যে ঊর্ধ্বপাতন কাকে বলে। ঊর্ধ্বপাতন কাকে বলে? সো ঊর্ধ্বপাতন হচ্ছে একটা প্রক্রিয়ার নাম। দেখো এখানে আমাদেরকে যেটা বলতেছিলাম যে ঊর্ধ্বপাতন হচ্ছে আমাদের একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করে সেগুলোকে তরলে পরিণত না হয়ে, মানে সেগুলোকে আমরা তরলে পরিণত করব না, তরল হবে না, সেটা সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন বলে। তাহলে সহজ হিসেবে আমরা কি বলতে পারি যে ঊর্ধ্বপাতন একটা প্রক্রিয়ার নাম, যেই প্রক্রিয়ায় পদার্থগুলো কঠিন অবস্থা থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, আমরা সেই প্রক্রিয়াটিকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলতে পারবো। সহজ হিসাব যে কঠিন থেকে সরাসরি সে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে। আচ্ছা, গেল এটা। সেকেন্ড কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো কি বলতেছে যে উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত ব্যাখ্যা করা। অর্থাৎ উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে, এখানে রসায়ন সম্পর্কযুক্ত। তো এখানে আসলেই কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে খাদ্যটা উৎপাদন করে এটা রসায়নের সাথে সম্পর্কযুক্ত। খেয়াল করো আমাদের উদ্ভিদের সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা আমরা এখানে দেখাচ্ছি। এই যে বিক্রিয়াটা কিন্তু এখানে এভাবে দেখানো হয়েছে। প্রথম কথা হচ্ছে এখানে যে উপাদানগুলো রয়েছে, তুমি দেখো কার্বন ডাইঅক্সাইডের কথা বলো, মানে বিক্রিয়াটা আগে আসো, বিক্রিয়াটা একটু বুঝি। এখানে বোঝানো হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি যখন সূর্যালোক এবং পাতায় বিদ্যমান ক্লোরোফিলের সাহায্যে যখন মিশ্রিত হয়, তখন সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, পানি তৈরি হয় এবং প্রচুর শক্তি উৎপাদন হয়। আচ্ছা, তো এই জায়গাতে আমাদের যে উপাদানগুলো আমরা ব্যবহার করেছি বা যেই উপাদানগুলো তৈরি হচ্ছে, বোধ বিক্রিয়কের কথা বলো এবং উৎপাদের কথা বলো, ঠিক আছে, এটা কিন্তু সবাই মানে রসায়নের উপাদান, রসায়ন থেকে এরা আসছে। কার্বন ডাইঅক্সাইড কি একটা আমাদের কেমিস্ট্রির একটা বড় একটা উপাদান, গুরুত্বপূর্ণ একটা উপাদান। পানিও ঠিক একটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটা ভৌত উপাদান। গ্লুকোজ বলো, অক্সিজেন বলো, আর অন্যান্য যা আছে। তো তোমাদেরকে আমি একটু বলে দিই মূলত বায়োলজির সাথে কেমিস্ট্রির রিলেশনটা কি। কেমিস্ট্রি হচ্ছে কাঁচামাল, ঠিক আছে, কেমিস্ট্রিকে আমরা কাঁচামাল বলি। যেরকম একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দেই, যে আমরা বিরিয়ানি রান্না করব। এখন এই বিরিয়ানি রান্না করতে আমাদের কি কি লাগবে বলতো? চাল লাগবে, তারপরে গরুর গোশত লাগবে, তেল লাগবে, আরও অন্যান্য মশলাপাতি লাগবে। তো এই যে বিরিয়ানির যে মশলাগুলো, এটা হচ্ছে একটা পার্ট। আর একটা হচ্ছে রান্না করবা। তুমি সবার আগে কি দিবা? তেল দিবা, তারপরে চাল দিবা, তারপরে অন্যান্য উপাদানগুলোকে তুমি মিক্সড করবা। তাহলে একটা হচ্ছে উপাদান আর একটা হচ্ছে প্রসেস, ঠিক আছে। তো এখানেও দেখো এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয়, এখানের উপাদানগুলো হচ্ছে কেমিস্ট্রির, আর প্রসেসটা হচ্ছে বায়োলজি, যে আমি কোনটা কাকে কাজে লাগাবো, তারপরে কোনটা লাগাবো,
এই সো মূল ডিফারেন্সটা হচ্ছে একটা হচ্ছে উপাদান যেটা কিনা কেমিস্ট্রি থেকে আসতেছে, আর একটা হচ্ছে প্রসেস যেটা কিনা আমরা বায়োলজি থেকে ফলো করি। সো দুইটা মিলেই কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করে। এখানে জাস্ট এই কথাটাই বলা হচ্ছে। তাহলে এই যে আমাদের গ্লুকোজ, এটাকে বলা হয় শর্করা জাতীয় খাবার, ঠিক আছে। শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এবং উদ্ভিদ আরও অন্যান্য কাজ করে। বাট এই উপাদানগুলো আসতেছে কোন জায়গা থেকে? উপাদানগুলো আসতেছে তোমার কেমিক্যাল বা রসায়ন থেকে আসতেছে। তো এখানে এটাই বলতেছে যে এই শর্করা জাতীয় খাবার খেয়ে আমরা আমাদের জীবন ধারণ করি। আমরা মানুষ যারা আছে তারা উদ্ভিদের এই খাদ্য উৎপাদনকারী প্রক্রিয়াটি সালোক সংশ্লেষণ নামে পরিচিত। এটি মূলত একটি রাসায়নিক প্রক্রিয়া, মানে যেহেতু এটা বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে, তুমি আরেকটা জিনিস ফলো করতে পারো, এখানে কিন্তু বিক্রিয়া করছি আমরা, ঠিক আছে, বিক্রিয়া করছি। সো বিক্রিয়া করা হয় কোথায়? কেমিস্ট্রিতে তো বিক্রিয়া করা হয়, হ্যাঁ, রাসায়নিক প্রক্রিয়া। এই জন্য উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে কি সম্পর্কিত। সো আমি আশা করতেছি তোমরা এখান থেকে এই প্রশ্নের অ্যান্সারটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের যে ক্ষয়ের যে অ্যান্সার আছে, আমরা আমাদের সেই ক্ষয়ের অ্যান্সারটুকু প্রপারলি কমপ্লিট করে ফেলতে পারলাম। তো দেখো আমাদের গ নাম্বার কোশ্চেনে কি বলতেছে। আমাদের গ নাম্বার প্রশ্নে বলতেছে, সো আমরা ক এবং খটা বুঝতে পেরেছি যে ঊর্ধ্বপাতন কাকে বলে, আর উদ্ভিদের খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সাথে রসায়ন কিভাবে সম্পর্কযুক্ত। গ নাম্বার বলতেছে উদ্দীপকের বক্ররেখাটির বর্ণনা দেওয়া। অর্থাৎ আমরা যে গ্রাফটা দেখেছিলাম, দেখো এখানে যে গ্রাফ দেখেছি, তাহলে এই গ্রাফের যে বিভিন্ন রেখার সমূহ রয়েছে বা রেখাংশ রয়েছে, এই রেখাংশের বর্ণনাটা আমাকে এখন দিতে বলতেছে গ নাম্বার প্রশ্নে। তো ফার্স্টেই আসো, আমরা আগেই বলেছিলাম যে এই গ্রাফের মোট 5টা অংশ, এ বি অংশ, বিসি অংশ, সিডি অংশ, ডিই অংশ, ইএফ অংশ। আচ্ছা, তো প্রত্যেকটা অংশের কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা রয়েছে, প্রত্যেকটা অংশের ইন্ডিভিজুয়াল অবস্থা রয়েছে। তা আমরা আসলে এক্সামে যখন ব্যাখ্যা করব তখন এই ব্যাখ্যাগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে করতে হবে। তো এই ব্যাখ্যাটা তোমরা দুইভাবে করতে পারো। নাম্বার 1, তুমি র্যান্ডমলি সামারি আকারে করতে পারো যে হ্যাঁ এইটা 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 হচ্ছে, এইটা একটা পয়েন্ট গেল। আর একটা হচ্ছে তুমি স্টেপ বাই স্টেপ করতে পারো। ধরো স্টেপ বাই স্টেপ যদি আমি বলি তখন কি হবে, তখন তোমার এরকম 5টা স্টেপ হবে। একটা হচ্ছে এবি অংশ, আর একটা হচ্ছে কে বিসি অংশ, আর একটা হচ্ছে কে সিডি অংশ, আর একটা হচ্ছে কে ডিই অংশ, আর একটা হচ্ছে কে ইএফ অংশ, তাই না? এরকম মোট 5টা অংশ আমরা এখান থেকে পাচ্ছি, এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ। আচ্ছা, এবারে এই প্রত্যেকটা অংশের সাথে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা অংশের সাথে আমাদের এই ব্যাখ্যাটা লিখে ফেলতে হবে। তো এবি অংশের ব্যাখ্যায় কি লিখবে তুমি? এবি অংশের ব্যাখ্যা লিখতে পারো, দেখো যে গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আমরা মূলত এবি অংশ দ্বারা কোনো এই বস্তুর কি অবস্থা বোঝাচ্ছি? এবি অংশ দ্বারা মূলত আমরা এটার কঠিন অবস্থা বোঝাচ্ছি, এরকম। অর্থাৎ এবি অংশের মধ্যে এই গ্রাফটার কি অবস্থা বিরাজ করতেছে, এই কথাগুলো তুমি চাইলে এখানে লিখে দিতে পারো যে এবি অংশ কঠিন বোঝাচ্ছে। আচ্ছা, এবারে আসো বিসি অংশে। বিসি অংশে কি বোঝাচ্ছে বলো তো? বিসি অংশে কঠিনও বোঝাচ্ছে প্লাস তরলও বোঝাচ্ছে। কেন? এটাকে বলা হয় গলনাঙ্ক রেখা। আগেই বলছিলাম যে বিসি রেখাটাকে কি বলা হয়? গলনাঙ্ক রেখা বলা হচ্ছে। বস্তুর গলনাঙ্ক 50 ডিগ্রি সেলসিয়াস। তার মানে যেহেতু আমরা গলনাঙ্ক রেখার মধ্যে রয়েছি, এখানে আমি কঠিনও পাবো প্লাস তরলও পাবো। দুইটা অবস্থা এখানে আমি দেখতে পাবো, কঠিন এবং তরল দুইটা অবস্থা আমি এখানে দেখতে পাবো বিসি রেখার মধ্যে। যেহেতু এখানে বস্তু তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, তার মানে এখানে বস্তু তাপমাত্রা পরিবর্তন হবে না, তাপমাত্রার পরিবর্তন হবে না, কঠিন প্লাস তরল দুইটাই। আচ্ছা, এবারে আসো সিডি অংশে। সিডি অংশে পদার্থের কোন অবস্থা বোঝাবে বলো তো? সিডি অংশে পদার্থের তরল অবস্থা। যেহেতু তোমার মানে বিসি অংশের ক্ষেত্রে মূলত এরকম হয় যে বি বিন্দুতে একটা কণা কঠিন থেকে তরলে পরিণত হবে, আর সি বিন্দুতে সকল কণা কঠিন থেকে তরলে পরিণত হবে। সো বিসি অংশে আমি কঠিনও পাবো প্লাস তরলও পাবো। আচ্ছা, এবারে যাচ্ছি আমি সিডি অংশে। সিডি অংশে শুধুমাত্র পদার্থটির কোন অবস্থা পাওয়া যাবে? তরল অবস্থা পাওয়া যাবে। আবার যখন দেখো ডিই, ডিই অংশের মধ্যে কিন্তু আবার তুমি তরল ও পাবা প্লাস বাষ্প বলো বা গ্যাসীয় বলো, আমি গ্যাসীয় লিখলাম, তরলও পাবো প্লাস আমি গ্যাসীয় কণাও পাবো। এখানে দুইটা কণা আমি এখানে দেখতে পাবো। সো ডিই তে দুইটা কণাই দেখা যাবে, তরল প্লাস গ্যাসীয়। ডি বিন্দুতে একটা কণা তরল থেকে গ্যাসীয় হবে, আর ই বিন্দুতে সকল কণা তরল থেকে গ্যাসীয় হবে, সকল কণাই তরল থেকে গ্যাসীয় হবে, ডিই। এবারে আসো ইএফ। ইএফ এ আবার কি হবে? ইএফ এ আবার এখান থেকে আমরা কি পাবো? গ্যাসীয় কণা এখানে আমরা দেখতে পাবো, গ্যাসীয় কণা এখানে আমরা দেখতে পাবো। সো তাইলে
আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এবি অংশে আমরা পাচ্ছি কঠিন, আমরা বিসি অংশে কঠিনও পাচ্ছি প্লাস তরলও পাচ্ছি, এটাকে গলনাঙ্ক রেখা বলা হয়। সিডি অংশে পাচ্ছি শুধুমাত্র তরল, আবার ডিই অংশে তরলও পাচ্ছি প্লাস গ্যাসীয় পাচ্ছি, ডিই অংশে তরলও পাচ্ছি প্লাস গ্যাসীয় পাচ্ছি, এবং ইএফ এ পাচ্ছি শুধুমাত্র গ্যাসীয়, ইএফ এ পাচ্ছি শুধুমাত্র গ্যাসীয়। বাট এখানে গলনাঙ্ক রেখা হচ্ছে বিসি রেখা, আর ডিই রেখাকে বলা হবে স্ফুটনাঙ্ক রেখা। কেন দেখো এই যে তাপমাত্রা দেখানো হচ্ছে, এবং এটা একটা আনুভূমিক সরল রেখা পাচ্ছ তুমি এইভাবে, আনুভূমিক সরল রেখা দ্বারা বোঝানো হয়, আইদার সে গলনাঙ্ক রেখা হবে আর না হয় সে স্ফুটনাঙ্ক রেখা হবে। সো তুমি চাইলে এগুলোকে স্টেপে স্টেপও তুমি চাইলে সহজে ব্যাখ্যা করতে পারো, আর না হয় তুমি সবগুলোকে মানে সামারি আকারে এটাও ব্যাখ্যা করলেও হবে। তবে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করলে লেখাটা একটু বড় হয় আর কি, তো এটা অনেক সময় টিচারদের ভালো লাগে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করতেছি তোমাদের গয়ের অ্যান্সারের স্টেপগুলো কি হবে। আচ্ছা, তো গেল এটা। এবং দেখো আমরা কিন্তু আমাদের অ্যান্সারেও আমরা সেইভাবেই মানে মোটামুটিভাবে ব্যাখ্যাগুলো করে দিয়েছি। তো জাস্ট পুরো গ্রাফের চিত্র তো তোমাদেরকে প্রশ্নেই বলে দিয়েছে, এই জন্য আমরা নতুন করে চিত্র দেই নেই, আমরা শুধুমাত্র তার পয়েন্টগুলোকে ব্যাখ্যা করেছি। আচ্ছা, যাচ্ছি ঘ নাম্বার। দেখো ঘ নাম্বার কি বলছে, যে এ ও এফ বিন্দুতে, দেখো কি বলতেছে এখানে, যে ঘ নাম্বার কোশ্চেন আমাকে বলতেছে এ ও এফ বিন্দুতে অণুসমূহের আন্তঃআণবিক শক্তি এবং আন্তঃকণা গতি শক্তির তুলনামূলকভাবে আলোচনা করো। দুইটা পয়েন্ট এখানে মেনশন করেছে, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা হচ্ছে এফ পয়েন্ট। এক জায়গায় আমরা আন্তঃআণবিক শক্তি কাকে বলে, একই পদার্থের অণুসমূহের মধ্যে যে শক্তি থাকে সেটাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। আরটা হচ্ছে আন্তঃকণা গতি শক্তি। তাহলে দুইটা, একটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি, আরটা হচ্ছে আন্তঃকণা গতি শক্তি। এই দুইটা বিষয়ের মধ্যে আমরা কম্পেয়ার করব। ওকে, সো আসো আমরা এখন এখান থেকে আমাদের বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করি। তাহলে ফার্স্টে আসো আমরা এ এবং এফ কে মার্ক করি, খেয়াল করো। আচ্ছা, দেখা যাচ্ছে তাই না, এ এবং এফ, তো এরকম। তাহলে তুমি আগে মার্ক করো এবং আইডেন্টিফাই করো এ কণা কোনটা, এ অবস্থান কোনটা, এই কণাটা, আর এফ অবস্থান কোনটা, এই কণাটা বা এই জায়গাটা, তাই না? তো দেখো এ অবস্থানে বস্তুটা কঠিন, ডিসিশন হচ্ছে এইটাই, এ অবস্থানে বস্তুটা কঠিন, আর এফ অবস্থানে বস্তুটা কিরকম হবে, এফ অবস্থানে বস্তু হবে গ্যাসীয়। তাহলে এ হবে কঠিন আর এফ হবে গ্যাসীয়, কঠিন এবং গ্যাসীয়। আচ্ছা, এবারে আমরা কি কাজ করব, এই যে কঠিন এবং গ্যাসীয় যে দুইটা অবস্থা আছে, মূলত আমাকে এই দুইটা অবস্থারই নির্ণয় করতে হবে, আন্তঃকণা আকর্ষণ বল এবং আন্তঃকণা গতিশক্তি। এই দুইটা জিনিস আমাকে এখন এখান থেকে নির্ণয় করতে হবে, এ এবং এফ এই দুই জায়গাতে আমার এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো তাহলে এবারে আসো আমরা এখন এটার ব্যাখ্যা করব। তো খেয়াল করো, আমি এটাকে আগে এখানে তোমাকে সামারিটাকে এখানে করে দেই, তাহলে আশা করছি তোমরা এখান থেকে আর একটু বেটার বুঝতে পারবা। তো ধরো কঠিন অবস্থায় কি হয়, অণুগুলো এরকম থাকে, একদম খুব কাছাকাছি থাকে, এটা হচ্ছে কঠিন অবস্থা। আর এটা হচ্ছে আমার গ্যাসীয় অবস্থা, যেখানে অণুগুলোর মধ্যে একটু ফাঁকা স্পেস তৈরি হয়, এই যে এরকম। আচ্ছা, তো তাইলে আসো, তাহলে এটা হচ্ছে এ অবস্থা, আমি এরকম লিখে দিচ্ছি, এটা হচ্ছে এ অবস্থা, আর এটা হচ্ছে এফ অবস্থা। এই অবস্থায় কি বোঝানো হয়, কঠিন অবস্থা। এই অবস্থায় কি বলতো, বস্তুটা কোন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে। তাইলে এখানে দেখো যেহেতু অণুগুলোর মধ্যবর্তী কোনো দূরত্ব, আচ্ছা আমি দেন এটাকে পয়েন্ট করে লিখে দিই, এখানে আন্তঃকণা দূরত্ব কম, আন্তঃকণা দূরত্ব কি অনেক কম, কেন দেখো অণুগুলো একদম একটা আরেকটা গায়ের সাথে মিশে আছে, সো আন্তঃকণা দূরত্ব কম এখানে। আচ্ছা, আন্তঃকণা দূরত্ব কম হলে কি হবে, আন্তঃকণা আকর্ষণ বল বেশি হবে, কারণ আমরা জানি দূরত্ব এবং আকর্ষণ বল ব্যস্তানুপাতিক, দূরত্ব এবং আকর্ষণ বল কি ব্যস্তানুপাতিক, আন্তঃকণা আকর্ষণ বল বেশি পাবো এখানে। আর তাহলে গতিশক্তি কি কম, তাহলে কি আন্তঃকণা গতিশক্তি কম, কেন দেখো তো। ওকে, সো আমরা আমাদের এই অবস্থানে এই কথাগুলোকেই হাইলাইট করব, যে এই অবস্থা বস্তুটি কঠিন অবস্থায় রয়েছে, এদের আন্তঃকণা দূরত্ব কম, একদম অণুগুলো চাইলে একটা আরেকটা গায়ের সাথে মিশে আছে, এবং যেহেতু দূরত্ব কম সেহেতু আকর্ষণ বল কি হবে, অবশ্যই বেশি হবে, ব্যস্তানুপাতিক রিলেশন, যে দূরত্ব যত কমবে আকর্ষণ বল তত বাড়বে। আর আন্তঃকণা গতিশক্তি কম। আচ্ছা, গতিশক্তি কেন কম, দেখো এরা একটা আর একটা গায়ের সাথে এমনভাবে মিশে আছে যেটা তো মুভ করতে পারতেছে না। গতিশক্তি কার হয়, গতিশক্তি তারই হয় যে গতিশীল হয়, যেই বস্তু গতিশীল হতে পারে তারই তো গতিশক্তি হবে, যে স্থির বস্তু তো আর কখনো গতিশীল হয়ও না, ইভেন তার গতিশক্তি থাকেও না। তাহলে এখানে অণুগুলো এত ক্লোজলি অবস্থান করতেছে যে এটা আসলে তারা সবাই স্থির অবস্থায় রয়েছে, সো এদের মধ্যে কোনো বেগ নাই, এদের মধ্যে কোনো গতি নাই। তো যেহেতু এদের মধ্যে কোনো গতি নাই, তাহলে এদের কি নাই, গতিশক্তিও থাকবে না। ওকে, সো আমরা এখান থেকে এই পয়েন্টগুলো হাইলাইট করব কঠিন পদার্থের জন্য। আচ্ছা, গেল এটা।
এবারে যাচ্ছে এইখানে দেখো এফ অবস্থায় কি বোঝানো হয়, এফটা কি অবস্থা বলো তো, গ্যাসীয় অবস্থা। আচ্ছা, সো সম্পর্কগুলো আগের থেকে টোটালি ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে অণুগুলো কি এবার কাছাকাছি অবস্থান করতেছে নাকি দূরত্বে অবস্থান করতেছে? অ্যান্সারটা হচ্ছে অণুগুলো একে অপরের থেকে অনেক দূরত্বে অবস্থান করতেছে। তো তুমি এটাকে বলতে পারো আন্তঃকণা দূরত্ব অনেক বেশি, আন্তঃকণা দূরত্ব অনেক বেশি। ওকে, তো আমরা এটাকে একটু ছোট করে নেই। হ্যাঁ, আন্তঃকণা দূরত্ব অনেক বেশি পাচ্ছি আমরা। তারপরে আমরা কি পাচ্ছি দেখো তো, তারপরে দূরত্ব যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে আন্তঃকণা আকর্ষণ বল কি হবে বলো তো, কমে যাবে। দূরত্ব যেহেতু বেড়ে যাচ্ছে, দূরত্ব যেহেতু বেড়ে যাচ্ছে সেহেতু আন্তঃকণা আকর্ষণ বলটা অনেক কমে যাবে, কারণ আমরা জানি দূরত্ব এবং আন্তঃকণা আকর্ষণ বল একে অপরের সাথে ব্যস্ত অনুপাতে এখানে পরিবর্তিত হয়। তো দেখো দূরত্ব যেহেতু অনেক বেশি তাহলে আন্তঃকণা আকর্ষণ বল কি হবে, অনেক কম হবে, গেল এটা। আর গতিশক্তি বেশি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আন্তঃকণা গতিশক্তি অনেক বেশি। এখন কেন গতিশক্তি বেশি সেটা আমি তোমাকে বলছি, দাঁড়াও। এই যে, সো এখানে তোমাকে এই ব্যাখ্যাগুলো লিখতে হবে যে ফার্স্ট অফ অল গ্যাসীয় অবস্থা বোঝানো হচ্ছে, আন্তঃকণা দূরত্ব অনেক বেশি, এখানে আন্তঃকণা একটার সাথে আরেকটার দূরত্বকে আমরা অনেক বেশি পাচ্ছি। আন্তঃকণা আকর্ষণ বল অনেক কম, যেহেতু দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ বল কমে যায়, তাহলে দূরত্ব যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে আকর্ষণ বলটা কমে যাবে। আর আন্তঃকণা গতিশক্তি অনেক বেশি। গতিশক্তি কেন বেশি? এবারে আসো, আমরা যখন কোনো একটা বস্তুকে ধরো কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করি তখন আমরা তাপ দেই। কি দেই? তাপ বৃদ্ধি করে দেই, মানে তাপটা বাড়াইয়া দেই। এখন তাপ বাড়াইলে কি হয়, অণুসমূহ শক্তি পায়। শক্তি পায়, অণুসমূহ যে গতিশীল হবে এই জন্য দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে স্পেস। তাহলে গ্যাসীয় পদার্থের মধ্যে স্পেসও যেমনিভাবে রয়েছে তেমনি তাপ প্রদান যেহেতু আমরা করতেছি তেমনি তাদের মধ্যে শক্তিও রয়েছে। তাহলে যে দুইটা জিনিস থাকা দরকার, দুইটা জিনিসই গ্যাসীয় পদার্থের অণুসমূহের মধ্যে থাকে। একটা হচ্ছে ফাঁকা জায়গা, যে আমি যে গতিশক্তি, যে আমি যে গতিশীল হবে এই জন্য তো আমার একটু জায়গা দরকার হবে, যে জায়গাটা আমার ওদের মধ্যে রয়েছে। আর নাম্বার টু শক্তি, যেহেতু তুমি তাপ দিয়ে পদার্থকে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করবো, তার মানে তুমি এখানে তাপ সরবরাহটা কন্টিনিউ করতেছো। বিধায় এখান থেকে আমি দুইটা জিনিসই পাচ্ছি, স্পেসও পাচ্ছি প্লাস মানে এনার্জিও পাচ্ছি। সেই জন্য আন্তঃকণা গতিশক্তি কি হবে, খুব বেশি হবে। তাহলে আমাদের দুইটা পয়েন্টের ব্যাখ্যা করা শেষ। এবার যে দুইটা জায়গায় হাইলাইট করতে বলছি সেই দুইটা জায়গাকে আমরা মার্ক করে দিই। আকর্ষণ বল বেশি, খেয়াল করো, কঠিন পদার্থের আকর্ষণ বল বেশি, গতিশক্তি কম। আর গ্যাসীয় পদার্থের গতিশক্তি বেশি আর আকর্ষণ বল কি অনেক কম হবে। সো এইভাবে তোমরা যদি ব্যাখ্যাগুলো করে দাও তাহলে তোমাদের ঘয়ের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। সো দেখো আমি কিন্তু তোমাদেরকে একটা সামারি করে দিলাম। এখন এই সামারি বা চারটা পয়েন্টকে তোমাকে আর একটু ইলাবোরেট করতে হবে পরীক্ষার হলে, আর একটু বড় করতে হবে, তাহলে তোমাদের ঘয়ের অ্যান্সারটা একদম সুন্দর মতো দুইটা পার্টের যে ব্যাখ্যা জানতে চেয়েছে দুইটা পার্টের ব্যাখ্যা হয়ে যাবে। তো আমরা এই প্রশ্নে নিয়ে ক খ গ ঘ চারটা যে উত্তর ছিল বা চারটা পার্ট ছিল সেই চারটা পার্ট কমপ্লিট করে ফেললাম। আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। নতুন কোনো সৃজনশীল প্রশ্নে আবার তোমাদের সাথে দেখা হবে।